সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আমার আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.3। এই অধ্যায়ে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সপ্তম লেকচারে অনুপাতে বিভক্তকরণের ক্ষেত্রে মধ্যবিন্দু নির্ণয় করা শিখেছি এবং মধ্যবিন্দু বিষয়ক বেশ কিছু প্রয়োজনীয় অঙ্ক আমরা সেখানে কিভাবে করতে হবে তার কৌশল শিখেছি। আজকে এই অধ্যায়ে আমরা ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং সেই ক্ষেত্রফল বিষয়ক বেশ কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমার প্রথম বিষয়টি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেই জিনিসটি আজকে আমরা শিখব। এটি দশম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জ্যামিতিক ব্যাখ্যা এবং সূত্রটি আমরা শিখতে পারব। তো প্রথমেই একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, যার 3টা শীর্ষবিন্দু এ, বি এবং সি, যাদের স্থানাঙ্ক যথাক্রমে x1 y1, x2 y2 এবং x3 y3। তাহলে এই 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আমরা 3টা বিন্দু হতে x অক্ষের উপর এ বিন্দু থেকে এম, বি বিন্দু থেকে বিএল এবং সি বিন্দু থেকে সিএন লম্ব আঁকব। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, ও থেকে এল পর্যন্ত, যেহেতু বি বিন্দুর ভুজ হচ্ছে x2, তাহলে ও থেকে এল পর্যন্ত x2, বি থেকে এল পর্যন্ত y2। একইভাবে ও থেকে এম পর্যন্ত তাহলে x1, অর্থাৎ এ বিন্দুর ভুজ, এবং এ থেকে এম পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে y1। এবং অনুরূপভাবে ও থেকে এন পর্যন্ত হচ্ছে x3 এবং সি থেকে এন পর্যন্ত এই দূরত্বটা হবে y3। তাহলে আমরা যদি বলি ln, এই ln বের করতে গেলে আমরা দুটো অংশ পেয়ে যাব। সবসময় মনে রাখতে হবে আমরা ও বিন্দুর সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করব। অর্থাৎ ln বের করতে গেলে এই ও বিন্দুর সাপেক্ষে একবার ON থেকে OL বিয়োগ করলে আমরা পেয়ে যাব ln। একইভাবে যদি আমরা lm বের করতে চাই, তাহলে OM থেকে OL বাদ দিলেই আমরা পেয়ে যাব lm এর দৈর্ঘ্য। এবং mn যদি বের করতে চাই, একইভাবে ON থেকে OM বাদ দিব। তার মানে আমাকে যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে মূল বিন্দুর সাপেক্ষে এই দুটো বিন্দুর দূরত্ব বিয়োগ করে আমরা lm অথবা mn অথবা ln এই দৈর্ঘ্যগুলো আমরা বের করতে পারবো। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমি যদি বের করতে চাই চিত্র অনুযায়ী, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ট্রাপিজিয়াম ABLM, অর্থাৎ প্রথম এই ট্রাপিজিয়ামটা, এটার ক্ষেত্রফল প্লাস AMCN, অর্থাৎ দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমি যদি এই সাদা অংশ অর্থাৎ BLCN এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু আমি আমার ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ দুটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ ABLM, এই অংশটুকু ABLM এবং AMCN এই অংশটুকু, তাহলে এই পুরো অংশটার মধ্যে এই ত্রিভুজটাও আছে, আবার একটি ট্রাপিজিয়ামও আছে। তাহলে এই দুটো অংশ থেকে যদি আমি এই সাদা অংশের ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দিই, অর্থাৎ BLCN কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা উপরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ABC পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম ABC ত্রিভুজের ক্ষেত্রফল
দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ ABLM এবং AMCN থেকে আমরা BLCN কে বিয়োগ করব। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই তিনটা অংশ থেকে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ABLM এখানে দেখেই বোঝা যাচ্ছে সমান্তরাল দুই বাহু হচ্ছে BL এবং AM এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে LM। অনুরূপভাবে আমি যদি বলি AMCN, তাহলে তাদের সমান্তরাল বাহু হবে AM এবং CN এবং মধ্যবর্তী দূরত্ব হবে MN। এবং BLCN, এই ট্রাপিজিয়ামটার সমান্তরাল দুই বাহু হচ্ছে BL এবং CN এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে LN। এইভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রত্যেকটা অংশ আমরা এখানে বসালাম। তাহলে প্রথম ABLM এর ক্ষেত্রে সমান্তরাল দুই বাহু BL এবং AM সেটা বসালাম, গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব LM। আমরা প্রথমে বলে আসছি AM হচ্ছে এই উচ্চতাটুকু অর্থাৎ y1 এবং BL হচ্ছে এইটুকু অর্থাৎ y2 এবং LM আমরা এর আগে বের করে নিয়েছি। LM হচ্ছে OM থেকে OL বিয়োগ, যেহেতু OM হচ্ছে x1 আর OL হচ্ছে x2, তাহলে বিয়োগ করলে হবে x1 মাইনাস x2। অনুরূপভাবে হাফ AM প্লাস CN, AM হচ্ছে y1, CN হচ্ছে y3 অর্থাৎ y1 প্লাস y3 ইন্টু MN হচ্ছে ON থেকে OM বিয়োগ করব। আমরা জানি O থেকে N পর্যন্ত হচ্ছে x3 এবং O থেকে M পর্যন্ত হচ্ছে x1 অর্থাৎ x3 মাইনাস x1, চলে আসলো MN এর মান। এবং BL প্লাস CN ইন্টু LN, BL হচ্ছে এখানে এই উচ্চতাটুকু BL অর্থাৎ y2 এবং CN হচ্ছে এখানে y3 এবং LN, এটা যদি আমরা বের করতে চাই তাহলে ON থেকে OL বাদ দিতে হবে। ON হচ্ছে x3 এবং OL হচ্ছে x2, তাহলে x3 থেকে x2 বিয়োগ করতে হবে। যেহেতু প্রত্যেকটি অংশে হাফ আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে, এই হাফটি আমি সামনে কমন নিয়ে নিলাম এবং মানগুলো বসানোর পরে এরকম পেয়ে গেলাম y1 প্লাস y2 ইন্টু x1 মাইনাস x2 প্লাস y1 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x1 মাইনাস y2 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x2। এই অংশটুকু থেকে আমরা কমন নিব। কমন নেওয়ার সময় প্রথমে আমি যদি এখানে x1 কমন নিই, আমাকে লক্ষ্য রাখতে হবে x1 কোথায় কোথায় আছে। তাহলে এখানে x1 এর সাথে আছে y1 প্লাস y2 এবং এই জায়গায় একটা x1 আছে কিন্তু তার সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, অর্থাৎ y1 এবং y3টা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস y1 মাইনাস y3 হবে। অনুরূপভাবে যদি আমি x2 কমন নিই, এখানে একটা x2 আছে এবং এখানে একটা x2 আছে। এই x2 এর আগে চিহ্ন মাইনাস এবং এইখানে মাইনাস, তাই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ y2 প্লাস y3 এটা প্লাস হবে। এবং যেহেতু x2 এর আগে এখানে চিহ্ন মাইনাস, তাহলে y1 এবং y2টা মাইনাস হয়ে যাবে। এবার আমরা x3 নিয়ে চিন্তা করি। x3 আছে এখানে এবং এই অংশে, পরের দুই অংশে। তাহলে x3 দিয়ে যদি আমি এখানে গুণ করি, তাহলে যেহেতু চিহ্ন প্লাস আছে তাহলে y1 প্লাস y3 আগে চলে আসবে এবং এই x3 আগে যেহেতু এখানে একটা মাইনাস আছে, তাই y2 প্লাস y3টা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস y2 মাইনাস y3। আমরা প্রত্যেকটি অংশ থেকে এই প্রথম বন্ধনীর ভেতরে একটি করে অংশ কাটা চলে যাবে, অর্থাৎ এখানে y1 y1 কাটা, এর পরের অংশে y2 y2 কাটা এবং শেষ অংশে y3 y3 কাটা। তাহলে আমাদের এখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কাটাকাটির পরে আমরা এরকম একটি অংশ পাই, হাফ x1। তাহলে এখানে y1 y1 কাটলে হবে y2 মাইনাস y3 প্লাস x2, এখানে y2 y2 কাটলে থাকবে y3 মাইনাস y1
প্লাস x3 y1 মাইনাস y2। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এই যে ক্ষেত্রফল পেলাম, এটা হচ্ছে আমাদের মূল ক্ষেত্রফলের সূত্র, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেখানে এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 এবং x3 y3 হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ x1 ইন্টু y2 প্লাস y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 এবং x3 y1 মাইনাস y2। অর্থাৎ লক্ষণীয় ব্যাপার, যখন এখানে 1 থাকছে তখন বাকি দুইটা 2 এবং 3 হচ্ছে, যখন 2 আসতেছে তখন 3 এবং 1 হচ্ছে, এবং এখানে যখন 3 হচ্ছে তখন y1 মাইনাস y2 হচ্ছে। অর্থাৎ 1 থাকলে 2 3 হচ্ছে, 2 থাকলে 3 1 হচ্ছে, 3 থাকলে 1 2 হচ্ছে। এভাবে মনে রাখা যায়। এবং এটাকে নির্ণায়ক আকারে যদি আমরা প্রকাশ করি, এই হাফ রয়ে গেল, নির্ণায়কের চিহ্ন অনুযায়ী লিখলে প্রথম কলামে বসবে, এটাকে আমরা বলি কলাম লম্বালম্বি ভাবে, এবং আড়াআড়ি ভাবে থাকলে তাকে বলি আমরা সারি। আশা করি এটি তোমরা নির্ণায়ক ক্লাসে জেনে এসেছো, সারি এবং কলাম, কারণ প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক তোমাদের করানো হয়েছে। তো প্রথম সারি x1 y1 1, x2 y2 1 এবং x3 y3 1, এই অংশটা আমাদের এখান থেকে চলে আসতেছে। তাহলে আমরা নির্ণায়কের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে আমরা এভাবে বলতে পারি, প্রথম বিন্দুর স্থানাঙ্ক x1 y1, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এবং ডান পাশের কলামগুলোকে আমরা 1 1 1 দ্বারা লিখতে পারবো। আমরা যদি বলি এই লাইন থেকে এই লাইনটা চলে আসলো, অনুরূপভাবে আমি বলতে পারি এখানে যদি আমি x1 কমন নেই, x1 নিয়ে নেই, তাহলে এই x1 এর সারি এবং কলাম বাদ দিলে আড়াআড়ি গুণ করলে হবে y2 মাইনাস y3। তারপর মাঝখানে x2 যদি সারি এবং কলাম বাদ দেই, মাঝখানেটার ক্ষেত্রে আমরা নর্মালি গুণ করতে বাম দিক থেকে ডান দিকে করি, কিন্তু এই ক্ষেত্রে উল্টাটা করব, অর্থাৎ y3 মাইনাস y1, এবং সর্বশেষ x3 কে যদি আমরা এখানে নিতে চাই, তাহলে তার সারি এবং কলাম বাদ দিলে আড়াআড়ি গুণ করলে পাবো y1 মাইনাস y2। তাহলে এইভাবে আমরা ক্ষেত্রফলের সূত্রটিকে নির্ণায়কের সাহায্যে লিখতে পারি, এবং এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণটি দ্বারাও ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। প্রথমটি যেটা হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এই সূত্র দিয়েও আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে একটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথম সূত্রটি যা, দ্বিতীয় সূত্রটিকে আমরা নির্ণায়কের সাহায্যে লিখলাম, এবং এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে আমরা এইভাবে পাবো, হাফ x1 x2 y1 y2 প্লাস x2 x3 y2 y3 প্লাস x3 x1 y3 y1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রথম বিন্দু স্থানাঙ্ক, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক প্লাস দ্বিতীয় তৃতীয় প্লাস তৃতীয় প্রথম। এই সূত্রটা আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইতে করে এসেছি, কিন্তু আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তবে নির্ণায়কের যে সূত্রটি আছে সেটি আমরা ব্যবহার করতে হবে বেশি, তাই আমাকে এই নির্ণায়কের সূত্রটি মনে রাখতে হবে। তাহলে নির্ণায়কের সূত্রটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে হাফ, নির্ণায়কের চিহ্ন থাকবে, প্রথম স্থানাঙ্কটাকে অর্থাৎ x1 y1 পাশাপাশি দুটি কলামে লিখব, পরেরটা x2 y2 x3 y3। তাহলে এইভাবে প্রথম তিনটা বিন্দুর ভুজ দ্বারা প্রথম কলাম, তিনটা বিন্দুর কোটি দ্বারা দ্বিতীয় কলাম, এবং সর্বশেষ তৃতীয় কলামকে আমাকে 1 1 1 দ্বারা পূরণ করতে হবে। এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি মনে রাখতে পারি। কাজে নির্ণায়কের সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমাদেরকে পরবর্তীতে কাজে লাগাতে হবে।
এবার ক্ষেত্রফল সংক্রান্ত আমরা একটি অঙ্ক লক্ষ্য করব। আমাদের প্রথম অঙ্ক, ত্রিভুজ এবিসি এর এবিসি বিন্দু তিনটি শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক -1 2 2 3 এবং 3 4, আর পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে xy। দেখাতে বলেছে ত্রিভুজ পিএবি এবং ত্রিভুজ এবিসি এর অনুপাত ইকুয়াল টু x - 3y + 7 ডিভাইডেড বাই 22, অর্থাৎ পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু x - 3y + 7 বাই 22। এটা আমাকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা, এরকম ধরনের কোনো অঙ্ক যদি দেয়া থাকে তাহলে আমরা একটা আনুমানিক চিত্র আমরা ছক কাগজের মধ্যে স্থাপন করলাম। কেউ ছক কাগজ না থাকলে XY অক্ষ এঁকে আনুমানিক এই বিন্দুগুলোকে আমরা বসাবো। যেহেতু 2 3 বিন্দু, বোঝাই যাচ্ছে এটি X অক্ষের উপরে এবং Y অক্ষের ডান পাশে অবস্থিত। আমরা যেহেতু এখানে X এবং Y অক্ষ বরাবর 2 ঘর ধরেছি, তাই 2 3 বিন্দুটি 4 ঘর ডান দিকে 6 ঘর উপরে থাকবে। অনুরূপভাবে -1 2, এটি বোঝাই যাচ্ছে X এর মান মাইনাস, অর্থাৎ Y অক্ষের বাম দিকে এবং X অক্ষের উপরে অবস্থান করবে। এবং 3 4 এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ডান দিকে এবং নিচে অবস্থান করবে। এই চিত্রটা আঁকার মূল উদ্দেশ্য একটাই, আমি ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলোকে বসিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তা আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে বসাতে চাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম হাফ। এখন ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমি বসাই তাহলে প্রথম যদি 2 3 দিয়ে শুরু করি, তাহলে 2 3 আমরা বলেছিলাম তার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে যদি বসাই এ বিন্দুর স্থানাঙ্ক হবে -1 2 এবং সর্বশেষ 3 4। এই স্থানাঙ্কগুলো ঘড়ির কাঁটার বিপরীতে তার ভুজ এবং কোটিগুলো প্রথম দুইটি কলামে পৃথকভাবে লিখলাম। অর্থাৎ প্রত্যেকটির ভুজ প্রথম কলামে, লক্ষ্য করো 2 -1 3 2 -1 3 প্রথম কলামে লিখলাম। তারপর কোটি 3 2 -4 3 2 -4 দ্বিতীয় কলামে আমি কোটিগুলোকে লিখলাম এবং তৃতীয় কলামটি আমরা 1 দ্বারা পূর্ণ করলাম। এবার নির্ণায়কের মান নির্ণয়ের পালা। নির্ণায়কের মান নির্ণয়ের জন্য আমাকে প্রথম কাজ এই হাফ আগে রেখে দিলাম। যখন 2 মান নির্ণয় করতে যাব, এই 2 কে আমরা এখানে রাখলাম এবং 2 সারি এবং কলাম বাদ দিলে বাকি যে 4টা অংশ আছে সেই 4টাকে নির্ণায়কের মাধ্যমে লিখলাম। তারপর সূত্র অনুযায়ী -3, এটা নির্ণায়কের চিহ্ন থেকে আসছে, এটা নির্ণয় করতে গেলেই তোমরা পারবে এই নিয়মটি। এখন তোমরা শিখে নাও। প্রথম অংশে প্লাস, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস এবং তৃতীয়টার ক্ষেত্রে প্লাস, এভাবে মনে রাখবে। এবং যেহেতু 3 সারি এবং কলাম বাদ দিলে এখানে থাকছে -1 এবং 3 এবং লাস্টে থাকছে 1 1, সেই অংশটিকে রেখে দিলাম। এবং সর্বশেষ 1 যার সারি কলাম বাদ দিলে -1 3 2 -4 এই অংশটুকু থাকছে। এবার আমাদের এই ভেতরের এই ছোট নির্ণায়কগুলোর কাজ করতে হবে। আমরা নির্ণায়কে জানি আড়াআড়ি গুণ করা, অর্থাৎ 2 একে 2, 4 এবং 1 গুণ করলে হবে -4 এবং গুণ করার এই আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে প্রথম 2 একে 2 লিখব, তারপর চিহ্নটা মাইনাস হবে সবসময়, এটা সূত্রের। যেহেতু এখানে 4 আর 1 গুণ করলে -4, এই মাইনাসে মাইনাসে সেটা হয়ে যাচ্ছে প্লাস। অনুরূপভাবে 1 এবং -1 গুণ করলে হচ্ছে -1, 3 এবং 1 গুণ করলে 3 এবং চিহ্ন সূত্র অনুযায়ী মাইনাস হবে। অনুরূপভাবে 4 একে 4, যেহেতু দুইটা মাইনাস আছে তাই দুইটা মাইনাস অমিট হয়ে গেল 4, 3 দুগুণে 6 এবং সূত্র অনুযায়ী এখানে মাইনাস হলো। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6 দুগুণে 12, -4 × 3, দুইটা মাইনাসে প্লাস 12 এবং এখানে -2। 24 থেকে 2 বাদ দিলে হবে 22, 22 কে অর্ধেক করলে হবে 11 বর্গ একক। অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 11 বর্গ একক। এখন আমরা পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। পিএবি,
স্বাভাবিকভাবে এ এবং বি একে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে বসাই, সেক্ষেত্রে প্রথম আমি আগে 2 3 এটাকে বসালাম, তারপর -1 2 এটাকে বসালাম, এবং এক্স ওয়াই যেহেতু আমি জানি না, তাই আমি এক্স ওয়াই কে আলাদাভাবে লিখলাম। এখন কেউ যদি মনে করো যে এক্স ওয়াই কে তুমি প্রথমে লিখবা, তারপর বাকি এই দুইটাকে সিরিয়ালি লিখবা, তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দুইটা পয়েন্ট, যে দুটো আমাকে ঘড়ির কাঁটার বিপরীতে, এটাকে আমাকে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ প্রথমে 2 3 লিখলে পরে অবশ্যই -1 2 লিখতে হবে। এবং সর্বশেষ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, সেটি লিখলাম। এবং ডান দিকের অংশ কলামটিকে, সর্বশেষ কলামটিকে আমরা 1 1 1 দ্বারা পরিপূর্ণ করলাম। এবার আমরা ক্ষেত্রফল বের করব। তো নির্ণায়কের সূত্র ব্যবহার করব। প্রথমে 2 সারি কলাম বাদ দিলে এখানে থাকবে 2 1 এবং পরে থাকবে y1, মাঝখানেরটা 3 এবং তার এক চিহ্ন মাইনাস, অর্থাৎ 3 সারি কলাম বাদ দিলে থাকবে -1 x 1 1, এবং সর্বশেষ 1 তার সারি এবং কলাম বাদ দিলে থাকবে -1 2 xy। আমরা এবার আড়াআড়ি গুণ করব, 2 একে 2, 1 ইন্টু y y এবং চিহ্ন মাইনাস। অনুরূপভাবে -1 ইন্টু 1 -1, x ইন্টু 1 হচ্ছে x এবং চিহ্ন মাইনাস, এবং সর্বশেষ 1 ইন্টু -1 ইন্টু y মাইনাস y, x ইন্টু 2 টুয়াইস x এবং এর সামনে চিহ্ন মাইনাস। আমরা এটাকে গুণ করে দিব, গুণ করলে এরকম পাবো 4 - 2y, 3 মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস y প্লাসে মাইনাসে -2x, এবং এটাকে যোগ বিয়োগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি হাফ অফ x - 3y + 7 বর্গ একক। তাহলে আমাকে বলেছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, যেখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 11 বর্গ একক, পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি হাফ ইন্টু x - 3y + 7 বর্গ একক। মানগুলোকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের এই হাফ নিচে চলে যাবে 2টা, 11 দুগুণে 22 এবং x - 3y + 7, যেটা আমাদের বলেছিল ত্রিভুজ পিএবি এবং ত্রিভুজ এবিসি এর অনুপাত x - 3y + 7/22, এটা দেখানোর জন্য। তো আমাদের এখানে আমাদের দেখানো হয়ে গেল যে পিএবি এবং এবিসি ত্রিভুজের অনুপাত, বা পিএবি ত্রিভুজের ক্ষেত্রফলকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে x - 3y + 7/22। তো এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এবং তাদের অনুপাতও বের করতে পারবো। আমরা আরেকটি অঙ্কে চলে আসি। এই অধ্যায়ের দ্বিতীয় অঙ্ক এটি। ত্রিভুজ ওপিকিউ এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, অর্থাৎ এটি ও বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম a cos বিটা, যার ভুজ এবং কোটি হচ্ছে -a sin বিটা, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যার ভুজ হচ্ছে a sin আলফা এবং কোটি হচ্ছে a cos আলফা। দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে এবং বৃহত্তম ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে আগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর আমাকে তার বৃহত্তম মান কি হবে সেটা বের করতে হবে। তো প্রথমে ওপিকিউ ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। ও বিন্দু 0 0, পি বিন্দু a cos বিটা এবং -a sin বিটা, আর কিউ বিন্দুর ভুজকোটি যথাক্রমে a sin আলফা এবং a cos আলফা। তাহলে আমরা যদি প্রত্যেকটি বিন্দুর ভুজ প্রথম কলামে, অর্থাৎ 0 a cos বিটা a sin আলফা প্রথম কলামে, এবং কোটি 0 - a sin বিটা এবং a cos আলফা এটা আমাকে দ্বিতীয় কলামে, এবং তৃতীয় কলামকে আমরা 1 1 1 দ্বারা পরিপূর্ণ করলাম। এরপর আগের নিয়মে 0 রেখে তার সারি কলাম বাদ দিলে বাকিগুলোকে আমরা লিখলাম -a sin বিটা a cos আলফা 1 1, মাঝখানে 0 তার আগে চিহ্ন মাইনাস হবে। নিয়ম অনুযায়ী 0 সারি কলাম বাদ দিলে এখানে থাকবে a cos বিটা আর নিচে থাকবে a sin আলফা আর থাকবে 1 1, এবং সর্বশেষ 1 এর ক্ষেত্রে তার সারি কলাম বাদ দিলে থাকবে a cos বিটা a sin আলফা এবং -a sin বিটা a cos আলফা। এবার আমাদের গুণ করার পালা।
নির্ণয়কে আর গুণ করব। এখানে গুণ করার পরে যে মানই আসুক না কেন শূন্যর সাথে সেটা গুণ করলে শূন্য হয়। দ্বিতীয় অংশেও শূন্যর সাথে, যেহেতু এই অংশে মান যাই থাকুক শূন্যর সাথে গুণ করলে শূন্য হবে। এবং তৃতীয় অংশে এখানে আর গুণ করলে আমাদের আসবে এ স্কোয়ার কজ আলফা কজ বিটা মাইনাস এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, এবং চিহ্ন মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, কারণ আর গুণ করার সময় পরবর্তী অংশে বা দ্বিতীয় অংশে গুণ করার পরে তার সামনের চিহ্নটা মাইনাস হবে সূত্র অনুযায়ী। যেহেতু এখানে একটা মাইনাস আছে, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, তাই মাইনাসের সাথে সামনের মাইনাসটা গুণ হলে প্লাস হয়ে যাবে। আমরা এই দুটো অংশ থেকে দেখছি এ স্কোয়ার কমন যাচ্ছে, কমন নিলে থাকছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। শিক্ষার্থীরা, এই জায়গায় একটা ত্রিকোণমিতিক সূত্র আমাকে মাথায় রাখতে হবে। এটা এই অঙ্কের ক্ষেত্রে, যেহেতু এটা ত্রিকোণমিতিক, ক্লাসে আমরা দেখব সূত্রটা। তো আপাতত আমাদেরকে এই অঙ্ক করার জন্য মনে রাখতে হবে যে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটার একটা সূত্র হচ্ছে কজ আলফা মাইনাস বিটা। সূত্রটা মনে রাখার টেকনিকটা হচ্ছে, এখানে যখন মাইনাস হবে তখন সূত্রের এখানে প্লাস হবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা হলে এই জায়গায় প্লাস চলে আসবে, অর্থাৎ কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এটা হচ্ছে কজ আলফা মাইনাস বিটার সূত্র। যদি কজ আলফা প্লাস বিটা হতো, শুধু এখানে চিহ্নটা মাইনাস হয়ে যেত, অর্থাৎ কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। যেহেতু এখানে মাইনাস আছে তাই চিহ্ন এখানে প্লাস হবে, অর্থাৎ বিপরীত চিহ্ন আসবে। তাহলে এই সূত্রটা মনে রাখতে পারলে এইটুকু আমরা করতে পারবো, এবং আমাদের অ্যান্সার চলে আসলো হাফ এ স্কোয়ার কজ আলফা মাইনাস বিটা বর্গ একক। এবার এটুকু পেলাম আমি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলে হাফ অফ এ স্কোয়ার, হাফ একটা ধ্রুব সংখ্যা, এ আমরা জানি না, একটা অজানা রাশি। তাহলে এই ক্ষেত্রফলটা ডিপেন্ড করবে তার বড় মান হওয়া বা ছোট মান হওয়া, সেটা নির্ভর করবে কজ আলফা মাইনাস বিটার উপর। অর্থাৎ কজ আলফা মাইনাস বিটা যদি বড় হয় ত্রিভুজের ক্ষেত্রফলও বড় হবে, কজ আলফা মাইনাস বিটা যদি ছোট হয় ত্রিভুজের ক্ষেত্রফলও ছোট হবে। এবং কজ আলফা মাইনাস বিটার সর্বোচ্চ বা কজের ক্ষেত্রে বৃহত্তম মান হচ্ছে 1 এবং ক্ষুদ্রতম মান হচ্ছে -1। তাই আমরা কজ আলফা মাইনাস বিটার মান 1 বসালাম, কারণ এটি আমাদের বৃহত্তম মান বের করতে বলেছে। এবং cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos 0, কারণ cos 0 ডিগ্রি মান 1। সো এখান থেকে আমরা অপারেটরকে বাদ দিলে পাচ্ছি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু বিটা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম হাফ এ স্কোয়ার cos আলফা মাইনাস বিটা, এবং আমরা কন্ডিশন পেয়ে গেলাম আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ অর্থাৎ 1 হবে। cos আলফা মাইনাস বিটার মান 1 হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে সেক্ষেত্রে। তাহলে আমাদের যদি শর্তটা বলে আলফা ইকুয়াল টু বিটার জন্য ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। এবার যদি আমরা বৃহত্তম মান বের করতে চাই, যেহেতু cos আলফা মাইনাস বিটা সর্বোচ্চ মানের উপর ডিপেন্ড করছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, এবং আমরা জানি এটা সর্বোচ্চ মান 1, তাই আমরা cos আলফা মাইনাস বিটার পরিবর্তে ক্ষেত্রফলে 1 বসাতে পারি, এবং 1 বসালে আমাদের ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল হবে হাফ অফ এ স্কোয়ার, যেটা আমাদের এই ত্রিভুজের বৃহত্তম ক্ষেত্রফলের মান। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফল রিলেটেড যে কোনো অঙ্ক আশা করি তোমরা করতে পারবে। তো আজকের এই অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে আশা করি এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় করতে পারবে। বাড়ির কাজ 3টি তোমরা অবশ্যই বাসায় করবে। প্রথম অঙ্ক এ, বি এবং সি, যাদের স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই, 1 2 এবং 2 1। এই তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই সমান 15। দ্বিতীয় অঙ্ক ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে, যার এ বিন্দু হচ্ছে -3 -2, বি বিন্দুর স্থানাঙ্ক -3 9 এবং সি বিন্দুর স্থানাঙ্ক 5 -8। এটা তো আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেটা শুরুতেই বলেছিলাম, এবং ক্ষেত্রফল থেকে শীর্ষ সি বিন্দু হতে বি এ বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা করতে গেলে আমাকে সি বিন্দু থেকে লম্ব বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতাটি হবে লম্বের দৈর্ঘ্য।
এবং ভূমি হবে এক্ষেত্রে বিএ। অর্থাৎ এই অঙ্কটা করার সময় ক্ষেত্রফল বের হবে এবং ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি গুণ উচ্চতা দিয়ে আমাকে এই উচ্চতার মান অর্থাৎ লম্বের মান বের করতে হবে। আর ভূমি বিএ যেটা হবে দুটা বিন্দু দূরত্ব বি আর এ, এই দুই বিন্দু দূরত্ব। আশা করি দুইটি বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, এটি প্রথম অধ্যায়ে আমরা করেছি এবং সেই অনুযায়ী আমরা লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এবং সর্বশেষ অঙ্ক, যদি এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, 4, 2t, 5 এবং 6t হয় এবং তাদের যারা অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 19.5 বর্গ একক অর্থাৎ 19.5 বর্গ একক হয়, তাহলে টি এর মান নির্ণয় করো। তো প্রথম অঙ্ক এবং তৃতীয় অঙ্ক, এখানে ক্ষেত্রফল নির্ণয় করে এই ক্ষেত্রফল সমান 19.5 বসিয়ে টি এর মান বের করব এবং প্রথম অঙ্ক এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 6 বসিয়ে আমরা একটা সম্পর্ক নিয়ে আসতে পারবো যে প্রমাণটা করতে বলেছে x + y = 15। তো আশা করি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি তোমরা যদি সঠিকভাবে বুঝতে পারো, এই অঙ্কগুলো বাসায় সহজেই করতে পারবে এবং অঙ্কগুলো প্রত্যেকে পৃথকভাবে করে খাতায়, বাড়ির কাজের খাতায় অবশ্যই সংরক্ষণ করে রাখবে। আমি আবারও বলছি, যখন তোমাদের কলেজ খুলবে আমি প্রত্যেকের কাছ থেকে এই বাড়ির কাজগুলো আদায় করব। সকলে ভালো থেকো। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।